সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর রাতের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এমপি আনার খুন দেহাংশের খোঁজে এবার নামল ভারতীয় নৌবাহিনী। পাসপোর্ট করতে বেনজিরের নজিরবিহীন জালিয়াতি। দুদকের তালিকায় বেনজিরের সহযোগী হিসাবে হেভিওয়েট ব্যক্তিদের নাম। আজিজ বেনজির আওয়ামী লীগের আসল চেহারা মন্তব্য ফখরুলের। জামায়াত সম্পর্কে ফখরুলের বক্তব্য অযৌক্তিক, ওবায়দুল কাদেরের বিবৃতি। সাবেক সেনাপ্রধান ও পুলিশ প্রধান নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। এমপি আনার খুন দেহাংশের খোঁজে এবার নামল ভারতীয় নৌবাহিনী। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহের অংশের খোঁজে এবার তল্লাশি চালিয়েছে ভারতের নৌবাহিনী। সোমবার ভাঙ্গরের কৃষ্ণমাটি ব্রিজ সংলগ্ন এলাকায় যান সিআইডি, ডিএমজি এবং ভারতের নৌবাহিনীর তদন্তকারী কর্মকর্তারা অভিযান চালান। এদিন সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত তল্লাশি অভিযান চালিয়েও দেহাংশের কোনো খোঁজ পাননি তারা। তবে হার মানতে নারাজ সিআইডি জানিয়েছে অব্যাহত থাকবে তল্লাশি অভিযান। এর আগে একাধিকবার তল্লাশি চালিয়ে মরদেহের কোনো অংশ না পেয়ে এদিন ভারতীয় নৌবাহিনীর সাহায্য নেয় সিআইডি। গোয়েন্দারা জানান নৌবাহিনীর ভাইজাগের একটি দল প্রযুক্তিগত সাহায্য করার জন্য সোমবার কলকাতায় আসেন। সেখান থেকে তাদের নিয়ে যাওয়া হয় বাগজোলা খালে। সেখানে ট্রলি ব্যাগে ভরে এমপি আজিমের দেহের হাড় এবং মাথা টুকরো করে ফেলেছিল বলে জানায় অভিযুক্তরা। পরে নিউ টাউনের আবাসনের ভিতরে সেপটিক ট্যাঙ্ক থেকে কিছু মাংসপিণ্ড এমপি আনারের কিনা তা জানা যাবে ফরেনসিক রিপোর্ট পেলে। উদ্ধার হলেও দেহের বাকি অংশের খোঁজ মেলেনি। ইতোপূর্বে একাধিকবার কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ বা ডিএমজির সদস্যদের খালে নামিয়ে তল্লাশি করেও কিছু উদ্ধার না হওয়ায় এবার নৌবাহিনীর সাহায্য নিচ্ছে সিআইডি। 3 সদস্যের ভারতীয় নৌবাহিনীর দলটি বিভিন্ন যন্ত্রের সাহায্যে ভাঙ্গরের পালেরহাট থানার কৃষ্ণমাটিতে বাগজোলা খালের নিচে কোথাও ট্রলি ব্যাগ আছে কিনা তার খোঁজ চালাচ্ছে। এদিকে সোমবার নিউ টাউনের কাছে বাগুইয়াটির জর্দাবাগান এলাকায় একটি পরিত্যক্ত বাড়ির জঞ্জালের মধ্যে মানুষের হাড় ও মাথার খুলি উদ্ধার হয়। প্রাথমিকভাবে এমপির মাথার খুলি ও হাড় ভেবে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পরে বাগুইয়াটি থানার পুলিশ সেগুলো উদ্ধার করে। পুলিশ জানিয়েছে দেহাবশেষগুলো পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে, তবে এগুলো বেশ পুরনো। পাসপোর্ট করতে বেনজিরের নজিরবিহীন জালিয়াতি। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকার সম্পত্তির পাহাড় গড়লেও পাসপোর্টে পুলিশ পরিচয় আড়াল করে নিজেকে সরকারি চাকরিজীবী পরিচয় দিয়ে নীল রঙের অফিসিয়াল পাসপোর্ট করেননি। সুযোগ থাকার পরও নেননি লাল পাসপোর্ট। বেসরকারি চাকরিজীবী পরিচয় সাধারণ পাসপোর্ট তৈরির ক্ষেত্রেও আশ্রয় নিয়েছেন নজিরবিহীন জালিয়াতির। নবায়নের সময় ধরা পড়লে আটকে দেয় পাসপোর্ট অধিদপ্তর। চিঠি দেওয়া হয় র্যাব সদর দপ্তরে, কিন্তু অবৈধ প্রভাব খাটিয়ে ম্যানেজ করেন সব। পাসপোর্ট অফিসে না গিয়ে নেন বিশেষ সুবিধা। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের আলোচিত 2 ভাই হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ জোসেফ যে প্রক্রিয়ায় পাসপোর্ট করেছিলেন সেই একই কায়দায় পাসপোর্ট নেন বেনজির। অনুসন্ধানে জানা গেছে চাঞ্চল্যকর এসব তথ্য। জানা যায় বেনজির তার পুরনো হাতে লেখা পাসপোর্ট নবায়নের আবেদন করেন 2010 সালের 11 অক্টোবর। রহস্যজনক কারণে নীল রঙের অফিসিয়াল পাসপোর্ট না নিয়ে সাধারণ পাসপোর্ট নেন। এ সময় আসল পরিচয় আড়াল করে নিজেকে বেসরকারি চাকরিজীবী বলে পরিচয় দেন। এছাড়া পুলিশ প্রধানের মতো দায়িত্বশীল পদে থেকে বেসরকারি চাকরিজীবী পরিচয় পাসপোর্ট নেওয়া রীতিমতো বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ। সূত্র বলছে সরকারি চাকরি করেও নানা কারণে অনেকে সাধারণ পাসপোর্ট নিয়ে থাকেন। এর একটি বড় কারণ ভিন্ন কোনো দেশের নাগরিকত্ব নেওয়ার সুবিধা নেওয়া। কারণ সরকারি পাসপোর্ট থাকলে অন্য কোনো দেশে বসবাস বা নাগরিকত্ব গ্রহণ বেশ জটিল। এছাড়া অফিসিয়াল পাসপোর্টধারীদের দেশের বাইরে যেতে হলেও বিশেষ আনুষ্ঠানিকতা পালন করতে হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ থেকে বহির্গমন সংক্রান্ত অনুমোদন নিতে হয়। কিন্তু বেসরকারি পাসপোর্টে এসব জটিলতা কম। তাছাড়া সাধারণ পাসপোর্টে বিদেশে গমন অনেকটা বাধাহীন। দুদকের তালিকায় বেনজিরের সহযোগী হিসাবে হেভিওয়েট ব্যক্তিদের নাম। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে অবৈধ সম্পদ অর্জনে যারা নানাভাবে সহায়তা করেছেন তাদের তালিকা করছে দুর্নীতি দমন কমিশন। তালিকা তৈরির পর তাদের জিজ্ঞাসাবাদ শুরু হবে।
সাবেক আইজিপি বেনজিরের দুর্নীতির অভিযোগের অনুসন্ধান পরিচালনাকারী দুদক তদন্ত দল সূত্রে এ তথ্য জানা গেছে ঢাকা মহানগর পুলিশ কমিশনার, র্যাব মহাপরিচালক ও পুলিশ প্রধান থাকাকালে বেনজিরকে সহায়তাকারীরা নানাভাবে সুবিধা নিয়েছেন। তাদের মধ্যে পুলিশ কর্মকর্তার সংখ্যাই বেশি, এছাড়া আছেন রাজনীতিবিদ, ব্যবসায়ী ও কথিত বিভিন্ন পেশার লোকজন। যেসব পুলিশ কর্মকর্তার নাম আসছে তারা বর্তমানে পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত আছেন। কেউ কেউ জেলার পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করছেন, আছেন পুলিশ সদর দপ্তরেও। ঢাকা, গোপালগঞ্জ, মাদারীপুর ও গাজীপুরে জমি দখলের সঙ্গে তারা সম্পৃক্ত বলে জানা গেছে। পত্রিকায় বেনজিরের অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে প্রতিবেদন প্রকাশের পর গত 18 এপ্রিল দুদক 3 সদস্যের একটি কমিটি গঠন করে অনুসন্ধান শুরু করে। দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন, বেনজিরের দুর্নীতিতে অনেকে সহযোগিতা করেছেন, কারণ একা এতটা করা সম্ভব ছিল না। তার বেশিরভাগ সহযোগী পুলিশ সদস্য। ওই কর্মকর্তা বলেন, গাজীপুরের ভাওয়াল রিসোর্টের মতো কিছু সম্পত্তিতে বেনজিরের সঙ্গে কয়েকজন পুলিশ কর্মকর্তার অংশীদারিত্ব আছে। আজিজ বেনজির আওয়ামী লীগের আসল চেহারা, মন্তব্য ফখরুলের। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও আইজিপি বেনজির আহমেদই আওয়ামী লীগের আসল চেহারা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পত্রিকা খুললেই দেখা যায় বেনজিরের নজিরবিহীন দুর্নীতি, সাবেক সেনাপ্রধানের নিষেধাজ্ঞা আর তাদের তথাকথিত সংসদ সদস্যকে কলকাতায় নিয়ে টুকরো টুকরো করেছে। এই হচ্ছে তাদের চেহারা। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে মহিলা দলের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। এ সময় মির্জা ফখরুল বলেন, যখন তার সাবেক প্রধানকে নিষেধাজ্ঞা দেয়, সেই পুলিশ বাহিনীর মর্যাদা কোথায় থাকে? যখন তাদের সাবেক প্রধানকে দেশ থেকে পালিয়ে যেতে হয়, কার সম্মান কোথায় থাকে? আজ এরা দেশটাকে ধ্বংস করে ফেলেছে। জামায়াত সম্পর্কে ফখরুলের বক্তব্য অযৌক্তিক, ওবায়দুল কাদেরের বিবৃতি। জামায়াত সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য অযৌক্তিক ও দ্বিচারিতাপূর্ণ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। সেতুমন্ত্রী বলেন, বিএনপির স্বাধীনতা বিরোধী অপশক্তিকে নিজেদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে। উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর স্বাধীনতা বিরোধী জামায়াত সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য অযৌক্তিক ও দ্বিচারিতাপূর্ণ। তিনি বলেন, সামরিক স্বৈরাচার জিয়াউর রহমান এদেশের স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক অপশক্তিকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। ঐতিহাসিকভাবেই বিএনপির সঙ্গে স্বাধীনতা বিরোধী এই অপশক্তির গভীর আঁতাত সম্পর্ক রয়েছে, যে কারণে মির্জা ফখরুল সহ বিএনপি নেতারা তাদের প্রতি এক ধরনের দায়বদ্ধতা অনুভব করে এবং সর্বদা পৃষ্ঠপোষকতা দিয়ে থাকে। স্বাধীনতা বিরোধী ও সাম্প্রদায়িক অপশক্তির রাজনীতির সামাজিক বৈধতা ও স্বীকৃতি প্রতিষ্ঠায় বিএনপি বরাবরই প্রচেষ্টা চালিয়ে আসছে। বিএনপির রাজনীতি এই চক্রেই আবর্তিত। তারা স্বাধীনতা বিরোধী অপশক্তিকে নিজেদের রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করে আসছে। অনুসন্ধান শুরুর 7 দিনেই অ্যাকাউন্ট খালি করেন বেনজির। দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান শুরুর প্রথম 7 দিনের মধ্যেই 11টি ব্যাংকের 27টি অ্যাকাউন্ট পুরোপুরি খালি করেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। অ্যাকাউন্টগুলো বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্য এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠানের নামে পরিচালিত ছিল। অ্যাকাউন্টগুলোতে শত শত কোটি টাকা লেনদেনের তথ্য পেয়েছে দুদকের অনুসন্ধান টিম। দুদক কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের ফ্রিজ আদেশ দেওয়ার 1 মাস আগেই গত এপ্রিলের শেষ সপ্তাহে এসব অ্যাকাউন্ট থেকে সব টাকা উত্তোলন করা হয়। দুদক সূত্র কালের কণ্ঠকে এসব তথ্য নিশ্চিত করেছে। দুদক সূত্র জানায়, জমি কেনা এবং বিক্রি করা ছিল বেনজির আহমেদের নেশা। 2018 ও 2019 সালে দেশের বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ জমি কেনে বেনজির ও তার পরিবার। অধিকাংশ জমি 2021 ও 2022 সালে বিক্রি করে দেওয়া হয়। নিকটস্থ আত্মীয় স্বজনের নামেও কেনা হয় অনেক জমি। তবে সেসব জমি কেনার একমাত্র উদ্দেশ্য ছিল তার অবৈধ সম্পদের বৈধতা দেওয়া। কম মূল্যে জমি কিনে তা বেশি মূল্যে বিক্রি দেখিয়ে ট্যাক্স ফাইলে দেখানো অস্বাভাবিক লাভের বৈধতা দেওয়া। সূত্র জানায়, রাজধানীর পূর্বাচল উপশহর ঘেঁষে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের সাম্রাজ্য বিস্তার করেছেন আলোচিত সাবেক আইজিপি বেনজির আহমেদ। স্ত্রী সন্তান ছাড়াও নামে বেনামে নগরীর পাশের চাঁদখোলা মৌজার বেতুয়ারটেক গ্রামে কিনেছেন বিঘার পর বিঘা জমি। কালীগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসে সম্প্রতি দুদক তল্লাশি চালিয়ে বেনজির ও তার স্ত্রী এবং বড় মেয়ের নামে 5টি দলিল পেয়েছে। চাঁদখোলায় বেনজির পরিবারের 50 বিঘার বেশি জমি ছিল। তবে এসব জমি 2021-22 সালে বিক্রি করে দেওয়া হয়েছে।
এই জমি ছাড়াও আরো অনেক জমি বেনজির ওই 2 বছরে বিক্রি করে দিয়েছেন। ফলে ওইসব জমি দুদক আর ক্রোক করার সুযোগ পায়নি। গত 31 মার্চ ও 2রা এপ্রিল দৈনিক কালের কণ্ঠে বেনজির আহমেদের বিরুদ্ধে পৃথক দুটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয় বহির্ভূত বিপুল পরিমাণ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট তথ্য তুলে ধরা হয়।